বউকে ভালোবাসতে হবে, বউকে ভালোবাসতে হবে। উনি যে জিনিসটা করলেন, মানে ওনার কাজের প্রসেস যদি এটা হয়, তাহলে উনি যে মুখোশটা পরে ঘুরে বেড়াচ্ছে সোসাইটিতে, সেটা কোনো ভালো মানুষের মুখোশ নয়। কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ হয়। কি বস ভালো তো? সো হে গাইস, আমি সুপ্রিম আছে এন্ড ইউ ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। আজকে আমরা কথা বলবো কিছু গিরগিটিকে নিয়ে, যারা ভোটের আগে তৃণমূলের পেছন চটি চেটে গেল, আজ তারা হঠাৎ করে বিজেপি হয়ে গেল। বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানুষজন আছে যাদের সাথে কাজ করতে হলে মেয়েদের কম্প্রোমাইজ করতে হবে। ঠিক তেমনি বাংলা কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও এমন একজন আছে যার সাথে কাজ করতে হলে তোমায় কম্প্রোমাইজ করতে হবে, না হলে সে তোমাকে কাজ দেবে না। উনি সবার সামনে ভালো মানুষ সেজে থাকছেন, কোনো আপত্তি নেই, কিন্তু এরকমভাবে আশা দিয়ে, কনফার্মেশন দিয়ে একটা মানুষকে মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তারপরে আর কথাই বলতাম না, বা আমার ওরকম কাজের আমার দরকারই নেই। চলো প্রথমে আমরা কি সব দাদাকে দিয়ে শুরু করি। তো আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সালাম, থেকে বুকের মাঝে একটাই নাম জয় 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 শ্রীরাম। এখানে আমি কমেন্টে বন্ধুকে মেনশন করেছিলাম যে ওয়াই বন্ধু ওয়াই। A few moments later. পরিবর্তন বোঝো, আমি গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাতে জানি। হ্যাঁ সে তো আমি জানি, ধরতেই পারবে না, সবই ভিউসের মায়া বন্ধু। দেখো গানটা তুমিও জেনে গেলে, তার মানে গান হিট আছে, ধরতে হবে। দিস ইজ বিজনেস বান্টু। হ্যাঁ বান্টু? আমি তোমায় বন্ধু বললাম আর তুমি আমায় বান্টু বললে? अबे साले। স্বাভাবিক, সবে দাদা আমাদের দল বদলেছে, আর এত চাটলে তো কোচে যাবে। তো তারপর বন্ধুর কমেন্টের আমি রিপ্লাই দিই, সে তো বন্ধু হিট সবুজ সেনাও ছিল, বাট তারপরও তো সেই রামেই ফিরতে হলো। যাই হোক, আমার বন্ধু এখন পাল্টি মেরেছে। তো এখন আমার বন্ধু যেভাবে হোক প্রমাণ করেই ছাড়বে যে আমার বন্ধুর বুকে রাম ছিল কিন্তু দেহ তৃণমূলে। কেউ কেউ তো আবার এটাও বলছে চটি চাটা। যাই হোক, ভোটের আগে আমার বন্ধু সবসময় তৃণমূলের সাথেই থাকতো, কিন্তু এখন তার বক্তব্য, রাতারাতি আমি রাজনৈতিক দল পরিবর্তন করেছি। চারিদিকে অনেক ট্রোল, অনেকের অনেক পোস্ট আমি দেখতে পাচ্ছি। নমস্কার, আমি কেশব। কেশব। ও ওকে। সবাই আমাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে চেনেন। হ্যাঁ, আমি একজন শিল্পী, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ালো না, মানে আমি ধরো বিগত 3-4-5 বছর ধরে আমি প্রচন্ড পরিমাণে চটি চেটেছি। মানুষ যে কেশব, মানে যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। তারপর যখন হঠাৎ চটি চলে গেল আর সবাই তাকে চটি চাটা বলতে লাগলো, দেন তখন সে বলল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে। সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কাগজে কলমে। কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। Wake up to reality. যে কেশব গায়ক নয়, যে কেশব মানুষ কেশব, সেই কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে। হ্যাঁ আমি চটি চেটেছি, কিন্তু কাগজে কলমে। তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে নির্যাতন? বুকের ভেতর একটাই নাম জয় 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 শ্রীরাম। বাট রামের গান হলেও গানটার মধ্যে না সেই ভাইবটা নেই। আসলে এতদিন তুমি তৃণমূল করতে না, তারই সাইড এফেক্ট। কিভাবে নির্যাতন? এর থেকে তো মাচ্চোর গানটা অনেক ভালো। কেউ কেউ তো আবার কমেন্ট বক্সে দেখি বলছে মাছের জায়গায় চেন করে দেয়। কিভাবে নির্যাতন? বাটটা স্কিপ করো না, করলে মেয়ের এন্ড অফ দি রিগ্রেট করবে। শুনে নাও, লাস্ট ডিসিশন তোমার। এখন পুরো দেশ দেখছে আইপিএল 2026, আর সবাই বলছে এরকম সিজন কোনোদিনও দেখেনি। বাট সব থেকে বড় মিস্টেক কি জানো? শুধু দেখা। লাস্ট সিজনও প্রেডিকশন করেছিলাম আর এবারও করছি। এখন শুধু 2-3 সপ্তাহ হয়েছে আর এত দূর পৌঁছে গেছি। ভাবো মেয়ের শেষ অব্দি কি হবে। সিজন ইজ গোয়িং ক্রেজি। একটা সিক্রেট বলি, এটা খুবই ট্রাস্টেড প্ল্যাটফর্ম যেখানে প্রেডিকশন রিয়েল রেজাল্ট হয়ে যায়। ইন্ডিয়াস বিগেস্ট প্ল্যাটফর্মের মধ্যে একটা, মিলিয়ন্স অলরেডি ওখানে আছে। আমি বলছি, যদি তুমি শুধু আইপিএল দেখো তাহলে তুমি বেস্ট পার্ট মিস করছো। উইন সাইডে আসতে চাও, পিন কমেন্টে লিংক আছে, ক্লিক করো, সাইন আপ করো আর স্টার্ট করো। কারণ যখন তুমি ওয়েট করবে আমি উইন করব। এরপরও কিন্তু আমাদের দাদা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কাগজে কলমে। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই, কাগজে কলমে। কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত মানুষ আমি নই। হাওয়া কেমন বুঝলেন এখন? দারুণ। কি বলবেন সমীর বাবুর উদ্দেশ্যে? সমীর বাবু জিতছে, নিঃসন্দেহে জিতছে উনি, এবং বিপুল মার্জিনে। কিভাবে নির্যাতন? কিন্তু সমীর বাবুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বন্ধু। এরপরও কিন্তু আমাদের দাদা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কাগজে কলমে। কিন্তু তৃণমূলের গান যেগুলো আমার সোশ্যাল মিডিয়াতে ছিল বা আছে, সেই গানগুলোর কোনোটারই ভিউজ 1 লাখের উপরে নয় বা 2-3 লাখের উপরে নয়। বন্ধু আবার কিন্তু মিথ্যা কথা বলছো। ভিউজ হয়তো বেশি না, কিন্তু হিট তো হয়েছে। তৃণমূল দলের
যত অফিসিয়াল গান হয়েছে সেগুলো আমার কাছেই এসেছে কাজের জন্য, কারণ আমি তো হিট দিয়েছি সে গানগুলো। এই বলছো হিট দিয়েছো, আবার এদিকে বলছো কোনোটারই ভিউজ 1 লাখের উপরে নয় বা 2-3 লাখের উপরে নয়। রাজনৈতিক ভাবে জাজ করার কোনো বিষয় হয় বলে মনে হয় না, কারণ আমি তৃণমূলের কোনো এমএলএ ছিলাম না, কোনো এমপি ছিলাম না, কোনো কাউন্সিলর ছিলাম না, কোনো সভাপতি ছিলাম না। আমি অফিসিয়ালি কোনোদিন তৃণমূল জয়েনই করিনি। কিন্তু আনঅফিসিয়ালি দাদা আমাদের কোচি নেতা ছিলেন। আমি তো কোনো বিজনেস করিনি, আমি তো তৃণমূল ক্ষমতা থাকাকালীন নিজের কোনো সুবিধা করে নিইনি। সত্যি সেক্ষেত্রে গানও তো গেয়েছেন, প্রতিবাদ তো গানের মাধ্যমেই আপনি করতে পারতেন, যে গান তাদের বয়কট করুন। আসলে আমাদের দাদার সেই সময় লড়ার ক্ষমতা ছিল না, তাই দাদা আমাদের চাটতে শুরু করে। মানুষ কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। আমি সেটা বলছি না, তৃণমূলের যে কোনো প্রোগ্রাম তো আপনি বয়কট করতেও পারতেন। মানুষ কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। দেখুন, আমার মনে হয় সেই দলটি আজকে নেই বলে তার নামে আমি কোনো গালিমন্দ করতে চাই না, সেটা খারাপ দেখায়। সেটা মনে হবে যে রাতারাতি একটা মানুষ বদলে গেল দুম করে। কিন্তু এই বিষয়টা তো আপনাকেও বলা হচ্ছে, রাতারাতি আপনি বদলে গেলেন। মানুষই তো বদলেছে, যদি মানুষ পাল্টে যেতে পারে তাহলে একটা শিল্পী বদলালে দোষ? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি পাল্টি মেরেছো, এতদিন চটি চাটতে, এখন আর সেটা চাটবে না। আর বাই দ্য ওয়ে, তুমি বলেছিলে তোমার আদর্শ অভিষেক ব্যানার্জি। আমার রাজ্যের পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি, অভিষেক ব্যানার্জি। তুমি রাজ্যে কর্মসংস্থান দিতে পারছো না, কিন্তু বেকারদের জন্য ভাতা দিচ্ছ। আমি অ্যাপ্লাই করিনি। কেন করিনি জানো তো? আমার মনে হয়েছে যে আমি যদি নিই তাহলে তো এটাকে সমর্থন করা হবে। তোমার যেখানে এতই অসমর্থন করার ইচ্ছে থাকতো, তাহলে তুমি তোমার শোগুলো করতে না, যেগুলো তুমি তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে অথবা তৃণমূল দলের তরফ থেকে পেতে। এরপর তুমি বলে তাহলে আমার সংসার কি করে চলবে, আমার আন্ডারে এত ছেলেপুলে আছে, তাদের ঘর কি করে চলবে। হ্যাঁ, তো এতদিন যেখানে চেটে এসছো, তো এখন বদনাম কেন করছো? এখন দলটা হেরে গেছে, তাই তোমার আদর্শ অভিষেক ব্যানার্জি চেঞ্জ হয়ে গেছে। মানুষ কেশব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেশব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। যেহেতু মানুষ তোমায় এখন চটি চাটা বলছে, তাই নিজের ইমেজ চেঞ্জ করার একটা আপ্রাণ চেষ্টা করছো তুমি। বাট বিশ্বাস করো, মানুষ তো বোকাচোদা নয়, মানুষ তো বোকাচোদা নয়। ভালো হয়েছে বন্ধু টিকিটটা পাওনি, না হলে এই যে মেকআপ গুলো দিচ্ছ না, এগুলোও দিতে পারতেন। যাই হোক, এবার আসি আমাদের কম্প্রোমাইজ দাদা নাং মিডিয়া, আই মিন বং মিডিয়া। সারা বছর আমাদের দাদা তৃণমূল নেতাদের পা পোত পুটকি সব চেটে খেয়ে ফেললো। রেজাল্ট বেরাতে না বেরাতেই দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। আমি ছেলেও না, আমি মেয়েও না, আমি হিজড়াও না, আমি একজন লেডি বয়। আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। আইসে দায়িত্ববান নাগরিক, ওর বাবারে যেই দল পিটাইলো সেই দলেরই ভয়ে পা চাটতে শুরু করলো। কেমন দায়িত্ববান নাগরিক? ভুল করলে ভাই মাথা ব্যথা সহ্য করতে হবে। আর একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। কালকে ব্যস্ত ছিলাম মদ খাইতে, না মানে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। প্যাগ মারার পর জোশ এইরকমই হাই থাকে। এদেরকে ভালো করে দেখো, দায়িত্ববান নাগরিক কিন্তু এরা। মতো উজ্জ্বলের মুখে শালাকে তৃণমূল ছিল। জোশ দেখেছো দাদা? প্যাগ মারা তো হয়ে গেছে, এবার সিগারেটটা খেয়ে নাও, কতক্ষণই বা হাতে ধরে রাখবে। দায়িত্ববান নাগরিক। এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই সূত্রে, কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলেও আমাকে সম্মান করে। এই ভিডিওটার পর মানুষ তোকে আরো সম্মান করবে, একবার এসে শুনে দেখবেন। এই কারণেই সম্মান করে যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। বাবা পুরনো বিজেপি কর্মী, কিন্তু ছেলে তো চটি চাটা। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নেই। হ্যাঁ, কিন্তু চটিটা ওর একটু বেশি পছন্দের। টিএমসি যারা শাসক দলে ছিল তাদের সাথে একটা সম্পর্ক তোমরা দেখেছো। হ্যাঁ, দেখলাম। চটি চাটা। তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করব। আমি কোনোদিন করিনি। প্রচার নয়, পেট প্রমোশন করেছিস। পাবলিককে জিজ্ঞেস করবো এবার বিধানসভায় কাকে ভোট দেবে। দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাইনি। শরীরে লাগাইনি, কিন্তু উজ্জ্বলের বিচিটা পুরো সবুজ। বাপরে কেলা, যেই দল কপাল ফাটায় দিল সেই দলেরই পা চাটতাছে। না মানে তুই ছেলে তো? আমার কাছে অনেক অফার আসছে ভাই, অনেক চ্যালেঞ্জিং সময় ছিল। আমাকে যেভাবে টেনেছিল আমি নিজেকে কন্ট্রোল দিয়েছিলাম। কিন্তু মদ খাওয়ার পর শুধু কন্ট্রোল থাকে না। আমি যাইনি ভাই,
নিজে খেটে বড় হয়েছি, চেটে নয়। আর একবার বল। নিজে খেটে বড় হয়েছি, চেটে নয়। বাট তোর মুখটাই কেমন চটি চাটা। অনেকে আমাকে চটি চেটাও বলে, আমি চটি চাটিনি ভাই। ও চটি চুষেছে। যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম, কোনোদিন দেখাইনি, দেখাবো না। দেখিয়েছিস তো পাওয়ার, দেখাসনি? রোস্টারদের স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দেওয়া, কাজু, অ্যান্টি ভাই, এরকম আরো অনেক ক্রিয়েটারদের তুই থ্রেটও দিয়েছিস ইনডাইরেক্টলি। এখনই যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা, ঠিক আছে? প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। বাংলার রোস্টার একটা পরমাণু মুখের সামনে ফাটবে না, গাঁড় দিয়ে চটি বেরিয়ে যাবে, তখন থ্রেট দেওয়া ভুলে যাবি। কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ হয়। আমি অনেক সময় প্রতিবাদ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, আমার সেগুলো পোস্ট ডিলিট করতে হয়েছিল। সে নয় বুঝলাম, তোকে থ্রেট দিয়েছিল, কিন্তু এই ভিডিওটা কেন ডিলিট করলি ভাই? আমাদের এই চটি চাটা দাদা এই ভিডিওটাও ডিলিট করে দিয়েছে। তুই রোস্টারদের কম ভাবিস না ভাই, ওরা তোর ভিডিও ডিলিট করার আগে সেভ করে নেয়। আমার ব্যবসা ফোন বাজারের জন্য আমার 6.5 লক্ষ টাকা ফাইন দিতে হয়েছে। আমি শুনেছিলাম নাকি ওটা চিটিংবাজি ব্যবসা, লোকের টাকা মেরে দেয়। শুধু সেটাই নয়, ধামাল আড্ডা খুলেছিলাম, 10 লক্ষ টাকা ফাইন ধরেছিল, 1,30,000 টাকা আমি দিয়েছি। সরকারের জায়গায় ইল্লিগাল ভাবে ব্যবসা করলে তো ওরকম হবেই। কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ হয়। এই বং মিডিয়া উজ্জ্বল নিজেকে অনেক বড় একটা ডাইরেক্টর ভাবে, তাই মেয়েদেরকে কাজের লোভ দেখিয়ে ইনডাইরেক্টলি কম্প্রোমাইজের অফার দেয়। বিশ্বাস হচ্ছে না? প্রমাণ করে দিচ্ছি। মানে কাজ না দেওয়ার পেছনে কি ওই একটাই উদ্দেশ্য যে কম্প্রোমাইজ? তাহলে প্রথমে সরাসরি বলেই দিতেন যে আমার সাথে কাজ করতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তারপরে আর কথাই বলতাম না, বা আমার ওরকম কাজের আমার দরকারই নেই। তো বং মিডিয়া উজ্জ্বলের মেইন টার্গেট থাকে মেয়েদেরকে কাজের লোভ দেখিয়ে হোটেলে ডাকা এবং সেখানে তাদের কম্প্রোমাইজ করানো। আর যেই মেয়েগুলো কম্প্রোমাইজ করবে না তাদেরকে হালকা করে সাইড করিয়ে দেওয়া হয়, ডেটের পর ডেট দেওয়া হয়, বাট তাদের সাথে কাজ করা হয় না। এরপর আবারও নতুন মেয়েদের খোঁজা হয় যারা ওর এই কম্প্রোমাইজের অফার অ্যাকসেপ্ট করবে, তাদের সাথেই বেসিক্যালি আমাদের উজ্জ্বলদা কাজ করে। এর প্রথম প্রমাণ হলো এই মেয়েটি। তো তোমরা অনেকেই চেনো এই যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল। তো এনার সম্পর্কে ফার্স্টে আমি অনেক ভালো ভাবতাম যে একটা খুবই ভালো মানুষ, অনেক ভালো ভালো কাজ করে, ভীষণ ভালো মানুষ, খুব দারুণ চটি চাটতে পারে, বউকে অনেক ভালোবাসে। মানে রিসেন্টলি কিছুদিন আগেই বিয়ে হলো ওনার। এত ভালোবাসে কি আর বলবো, সেটা তার বই জানে। প্রথম কদিন কিন্তু এরকম কাজের কথাই হচ্ছিল, ভালো ভালো মাঝে সাঝে কথা বলতো, আবার মাঝে সাঝে কথা বলতো না, মাঝে সাঝে ফোন করতো, ঠিক আছে? প্রথম প্রথম তো কাজের কথাই হবে, বাট ধীরে ধীরে ও কম্প্রোমাইজের দিকে যাবে। আর ইস্যু সিনটার সিঙ্গার তো এখানে, আর ও সিঙ্গিং এর ভূমিকাটা পালন করবে। ও লিড, তুমিও লিড, এন্ড আমিও লিড, তিনটে ক্যারেক্টার। বাট এই লিড রোলটা আই থিঙ্ক পৃথি মণ্ডল করেছিল। যাই হোক, তারপর তো এইভাবে কিছুদিন কথা বলার পর ডেট তো আমাদের চেঞ্জ হতেই থাকছিল, এই ডেটে করো, ওই ডেটে করো। কারণ সোজা সাপটা সে তোমাকে কাজটা করাতে চাইছে না, কারণ তুমি তো কম্প্রোমাইজ করছো না। বোঝো দাদার চাহিদাটা। তো তারপরেও মাঝে মাঝে কিছু কিছু এমন কথা বলতো যেটাতে আমি একটু অকওয়ার্ড ফিল করতাম, বাট ভাবতাম যে আমি হয়তো বেশি ভাবছি এই ব্যাপারগুলো নিয়ে, এটা হয়তো এরকম না, উনি হয়তো ওরকম না। আমি বাট ট্রাস্ট মি, উনি ওই রকমই, কারণ উনি তোমার মতনই আরো একটা মেয়েকে সেম ফাঁদে ফাঁসাচ্ছিল, বাট মেয়েটা সেই ফাঁদে পা দেয়নি। মেয়েটা আমার সাথে কন্ট্যাক্ট করে ফেসবুক পেজে, আর আমাকে সমস্ত কিছু জানায়, সেটা তোমাদের আজকে তুলে ধরবো আমি। কপাল খারাপ থাকলে মানে সবকিছু খারাপ হয়। এছাড়াও আমার একটা বান্ধবীকেও সেম ভাবে ওর জালে ফাঁসাতে লাগে, বাট ও বুঝতে পারেনি মেয়েটি আমার বান্ধবী। যাই হোক, তুমি ক্যারি অন করো, ওকে পরে দেখছি আমি। এরকম ভাবে আমাকে মাঝে মাঝেই কাজের কথা তো বলতো, প্রথম কিছুদিন তোমাদের বলেইছি। তো তারপরে মাঝে মাঝেই কথা হতো, আর বলতো যে মানে হ্যাঁ, স্ট্যাটাস দেখতো, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার পরেই ভালো ভালো কিছু ফটোস দিলাম বা কিছু, তো দেখার পরেই আমাকে ওই কি করছো। এক্স্যাক্টলি, আমার বান্ধবীর সাথেও সেম জিনিস করেছে। ও স্টোরি লাগালেই ওকে মেসেজ করতো, লাভ, নটি, নাং মিডিয়া। তারপর এরকমও টেক্সট করতো, ওই হ্যাঁ বলো, কি করো? বসে আছি। ইউ? আমিও, মনে পড়লো তাই। হঠাৎ আমাকে মনে করার কারণ? কারণ রাত হলেই দাদার মনে পড়ে। এই নাং মিডিয়া উজ্জ্বলকে একটা কথা বলতে চাই। ভাই, তুই আমার বান্ধবীর সাথে নয়, আমার সাথে হিসা মতন কথা বলতিস। প্রমাণ দেখবি? এই দেখ, ওপরে দেখ মিস্টার মাঝি, আর নিচে উজ্জ্বল।
অনেক কথা বলেছিস, বাট সবকিছু বলবো না। কল দেবো মাঝে সাঝে, একবার তো ভিডিও কল করে দিয়েছিল, তখন আমার বয়ফ্রেন্ডও ছিল আমার সাথে, সেও দেখেছে। ভাই তুই সিঙ্গেল থাকলে সেটা আলাদা ব্যাপার, ভাই তুই বিবাহিত, ইউ আর ম্যারিড। যদি বা ম্যাক্সিমাম ম্যারিড পার্সন গুলো একটু গাঁড় পিয়াজি বেশি হয়। আর একজনের নাম নেব না, ঠিক আছে, ভিডিও কল করে তো যখন দেখেছিল আমার বয়ফ্রেন্ড আছে, তো ভিডিও কলটা ঠিক আছে এমনি কল করেছি বলে কেটে দিয়েছিল। ঠিক আছে, মাঝে সাঝেই বলতো দেখা করো। আমার বান্ধবীকেও সেম, দেখা করো দেখা করো, কোচবিহারে ফ্লাইট করে দিচ্ছি, এসো একসাথে শুট করব, নাহলে আমি আসছি তোমার কাছে। আমি তো মনে মনে ভাবতাম তুই একবার আয় ভাই। বিশ্বাস করো মাঝখানে এরকমও প্ল্যান করেছিল আমি মালটাকে ডাকি। এই পুরো বিষয়টা আরো 4 জন জানতো, তিথি, তুষার আর রণপ্রীতি। তাদেরকে আমি এই পুরো বিষয়টা দেখিয়েছিলাম চ্যাট সমেত। তারা খুব ভালো করেই জানতো উজ্জ্বল কেমন টাইপের ছেলে। এখানে চলো দেখা করো, আমি বলতাম যে ঠিক আছে, তো কাজের জন্য, কাজের কথা বলার জন্য, কাজ হতেই পারে, দেখা করে কথা বলাটা এটা ইটস নর্মাল, খুবই নর্মাল। কিন্তু দেখা করো করো এখানে, ঠিক আছে, তুমি কি বয়ফ্রেন্ডকে ছাড়া আর কোথাও একা একা যাও না? এই পয়েন্টটা একটু ভালো করে নোটিস করো, প্রত্যেকটা মেয়েকেই যাদের সাথে ও কাজ করে তাদেরকে একাই ডাকে, মানে তাদের সাথে যদি কেউ আসে তাহলে ঠিক উজ্জ্বল বাবুর পোষায় না। এবার একা হোটেলে কেন ডাকে সেটা তো বুঝতেই পারছো। তো এটা প্রথমবার না, কিন্তু এর আগেও প্রচুর আমাকে মেসেজ করেছে, ঠিক আছে। তো সেদিনকার আমাকে এরকম হোয়াটসঅ্যাপ একটা স্ট্যাটাস দেখেই আমাকে টেক্সট করা হয়েছিল। আমি যখন ওই লিখেছিল আমি তখনই দেখলাম যে আমার স্ট্যাটাসটা সিন করেছে কিনা। তো দেখার পরে কিন্তু আমাকে ওই লিখেছে, এলাম হ্যাঁ বলো কি করো, বলার পরে দেখতেই পাচ্ছ যে এখানে ফোনটা কিন্তু আমাকে করে দিয়েছে অলরেডি, যে তোমাদের বলছিলাম। বোঝো ব্যাপারটা, দাদার তো একটা চাহিদা আছে নাকি, তাই করে ফেলেছে কল। খুব কপাল খারাপ তোমার এঞ্জেল প্রিয়া, এমন একটা লয়াল বর পেয়েছো। বউকে ভালোবাসতে হবে। তুই কতটা ভালোবাসিস দেখছি তো। তো লিখেছিল কথা আছে, আমি বললাম যে এখন আমি কোথাও, বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন কি কথা যে নেশাতে বলতে হবে? ওই দাদার চেতনা জেগে গেছে, দাদার সামলাতে পারছে না। বাইরে এসে ফোন দাও, ঠিক আছে, আমি বললাম না পসিবল নয়, ঠিক আছে। লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো, মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? আসলে আমাদের দাদাও তখন বাথরুমেই ছিল। চলো দাদার চ্যাটটা পড়ি। মেয়েটা লিখেছে না গো এখন পসিবল নয়, উজ্জ্বল বাবু বলছে বাথরুমে এসে 2 মিনিট বলো, এত রাতে আমি কল করতে পারবো না। তখন উজ্জ্বল বাবু বলছে তুমি এত বোকা কেন, বোঝো না কিছু? মেয়েটা বলছে আমি বোকা না, ওপেনলি বলতে হবে, তাহলে একটু ট্যালেন্ট নিয়ে কথা বলো। ওপেনলি রিয়াকশন। যাই হোক, এই ভিডিওটা পুরোটা দেখতে পারলে তোমরা বুঝতে পারবে যে নাং মিডিয়া উজ্জ্বলের অ্যাকচুয়াল ইন্টেনশন কি ছিল, যদিও বা তোমরা বুঝতেই পেরেছো। এবার তোমাদের বলি, এই সেম টাইপের আরো একটি মেয়ের সাথে একই জিনিস করে। তো মেয়েটি আমাকে টেক্সট করে বলে হাই দাদা, আপনাকে বং মিডিয়ার ব্যাপারে কিছু বলার ছিল, আপনাকে অনেকে মেসেজ করে আমি জানি, যদি কখনো আমার SMS-টা আপনি পড়েন তাহলে প্লিজ রিপ্লাই করবেন। দেন আমি তাকে রিপ্লাই করি যে কি, উনি আমাকে হোটেলে ডেকেছিলেন, কে কিভাবে এরকম সুযোগ পায় আমি জানি না, বাট আমার কাছে আমার সেলফ রেসপেক্টটা আগে, তাই আমি যাইনি। তো আমি লিখলাম কোনো প্রুফ, হ্যালো দিস ইজ মি উজ্জ্বল। তো মেয়েটি লিখে হাই দাদা, আমি গুড মর্নিং। তখন বং মিডিয়া বলে শুনলাম আমার অ্যাডমিনের কাছে 19 জুন শুটিং করতে পারবে? তখন মেয়েটি বলে ইয়েস দাদা, লোকেশন বলে দেবেন আর কি কি প্রিপারেশন লাগবে বলে দেবেন প্লিজ। তো আই থিঙ্ক বং মিডিয়া উজ্জ্বল তখন ওর গানটা পাঠায়, বলছে তুমি কই থাকো, কোন ডিস্ট্রিক্ট বা টাউন? আমি কলকাতা বালিগঞ্জে রেন্টে থাকি দাদা। তখন উজ্জ্বল বলে কি করো ওখানে, পড়াশোনা? মেয়েটি বলে পড়াশোনা ছেড়ে দিয়েছে, একটা ক্যাফেতে ব্যারিস্টারের কাজ করি। তখন উজ্জ্বল বলে আচ্ছা, এবার আমার হিরোইনের কাজ করতে হবে, ডাকলেই আসবে কেমন? তারপর বং মিডিয়া উজ্জ্বল আবার টেক্সট করে ওই তোমার কিছু ফটো দিও, মেকআপ আর্টিস্টকে দিতে হবে। তো মেয়েটি অ্যাজ ইউজুয়াল এখানে দেখতেই পাচ্ছ যে অনেক কটা ফটো পাঠিয়ে দেয়। ও তখন রিয়াকশন দেখো, জোস, ক্রাশ, উফ, ও নাকি ছবিগুলো মেকআপ আর্টিস্টকে দেওয়ার জন্য চেয়েছিল, আর এদিকে বলছে জোস, ক্রাশ, উফ, বউকে ভালোবাসতে হবে। তো মন ভরে না। তারপর উজ্জ্বল বলে হে হে, একা আসতে পারলে এসো, এনজয় হবে। তখন মেয়েটা রিপ্লাই দেয় এইটা ফার্স্ট কাজ তো, তাই দিদি যাবে বলেছে, আর নাইট স্টে না হলে আমি একাই যেতাম। মানে ওর লজিকটা দেখবে সবসময়, যেখানে ও কাজ করাক না কেন একটু দূরে দূরে লোকেশন রাখে আর নাইট স্টে করায়। আর নাইট স্টে করা মানেই উজ্জ্বলদার কাছে কম্প্রোমাইজের জন্য একটা
হেভি সুযোগ। যাই হোক, তারপর মেয়েটি বলে আমি যদি নেক্সট টাইম আবার সুযোগ পাই আমাকে একাই করতে হবে সব কিছু। ও লিখেছে ধুর, ট্রাই করো, ভয় নেই। কি এমন এনজয় উজ্জ্বল দা যেটা ও একা আসলেই হবে? মানে ওর সাথে যদি দিদি আসে বা অন্য কেউ আসে সেই এনজয়টা তুমি করতে পারবে না? কি এমন এনজয় যার জন্য তোমার ওকে একা চাই? একটা কথা বলি, আমার টিম যেন না জানে। তারপরই দাদার ভ্যানিশ মুড অন হয়ে গেল 24 ঘন্টা, যেটা ওই মেয়েটিও কমপ্লেন করেছে যে ভ্যানিশ মুড অন করার পর অনেক কথা বলে সেটা ডিলিট হয়ে যায়। তো যাই হোক, ভ্যানিশ মুড অন। মেয়েটি তখন জিজ্ঞেস করে অবশ্যই দাদা, কেউ জানবে না। তো উজ্জ্বল তখন রিপ্লাই দেয় সেই কিউট অ্যান্ড হিরোইনের জন্য বেস্ট তুমি, খুব পছন্দ হয়েছে। দুষ্টু। এছাড়াও উজ্জ্বল আবার কলকাতাতে আসে, কোনো এক নভোতেল হোটেলে আই থিঙ্ক স্টে করেছিল। তারপর মেয়েটি জিজ্ঞেস করে শুটিং আছে কোনো, এঞ্জেল দিদি এসেছেন, ওনার সাথেও দেখা করার খুব ইচ্ছে আছে। তখন উজ্জ্বল রিপ্লাই দেয় না, একা এসেছি। তো তারপর মেয়েটি বলে আপনার টিমের বডিগার্ড কেউ আসেনি, কিডন্যাপ হয়ে যাবেন তো? তখন উজ্জ্বল বলে না, মানে ওর সাথে কেউ আসেনি। আর মেয়েটি রিপ্লাই দেয় যে তুমি করে নিয়ে যাও কিডন্যাপ। দেন আবার বলে বলছি আসবে এখানে? তখন মেয়েটি বলে আজকে তো ডিউটি আছে, কাল যেতে পারবো। তো তারপর মেয়েটি রিপ্লাই দেয় ওকে, কাল আপনাকে কিডন্যাপ করতে যাচ্ছি। আর সেটার রিপ্লাই উজ্জ্বল কি দেয় জানো? সেই সময় আমি আপনাকে চুমু দিয়ে পাগল করে দেবো। হ্যাঁ বলছি, এঞ্জেল প্রিয়া দেখছো? এঞ্জেল প্রিয়া। তো মেয়েটিকে এরকম কথা বলার পর মেয়েটি স্ক্রিন রেকর্ড করে, আর স্ক্রিন রেকর্ডে এটা ধরা পড়ে যে বং মিডিয়া উজ্জ্বল আবার ওই কথাটা বলে ডিলিটও করে দেয়। ইভেন এরপর মেয়েটির সাথে চ্যাট করে, মেয়েটিকে লোকেশন দেয়, আর ও যেই হোটেলে ছিল সেই হোটেলে ডাকে। ইভেন ও গাড়িও পাঠায়। আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি উজ্জ্বলই ইউজ করে। নিচের নাম্বার প্লেটটা দেখে নাও, ম্যাক্সিমাম জায়গায় ও এই গাড়িটা ইউজ করে। তো এই গাড়িটা এই মেয়েটিকে পাঠানো হয়, আর মেয়েটিকে একটা হোটেলে ডাকা হয়। আর মেয়েটি সেই টাইমে একটু ভিডিও কলেও কথা বলেছিল, সেটারও প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো পাশে দেখতে পাচ্ছ আমাদের হ্যান্ডসাম হাঙ্ক ডাইরেক্টর, দ্য বেস্ট ডাইরেক্টর। চিনতে পারছে নাকি? এখনকার সব মেয়েদের ক্রাশ। এইবার যেইটা হয়েছে সেইটা ভালো করে শুনবে। আমি তখন হোয়াটসঅ্যাপ চ্যাটটা পড়িনি, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মিট করেছিলে? তারপর মেয়েটি রিপ্লাই দেয় হ্যাঁ, একবার মিটও করেছি। উনি ওনার ড্রাইভার ধীমান বর্মনকে পাঠিয়েছিলেন কার নিয়ে পিক আপ করতে, যেটা বেসিক্যালি তোমাদেরকে ছবি দেখালাম যে এই কারটা ওকে পাঠিয়েছিল। আর কন্ট্যাক্টও আছে আমার কাছে, ওনার টোটাল টিমের সাথে মিট করায়। উনি আমাকে স্টে করতে বলেছিলেন ইভিনিং অবধি, বলেছিলেন একসাথে টাইম কাটাবেন আমার সাথে। এখন ওনার একটা কাজ আছে তাই, বাট আমি চলে আসি, সব প্রুফ আমার কাছে আছে। বেসিক্যালি কি হয়েছে তোমাদেরকে বলি, মেয়েটিকে ডাকা হয় ওই হোটেলে, তারপর পুরো টিমের সাথে ওকে মিট করায়। আর মিট করার পর উজ্জ্বল ওকে বলে যায় যে তুমি এখানে স্টে করো, আমি সন্ধ্যের দিকে আসবো, মানে ইভিনিংয়ের দিকে আসবো, এসে তোমার সাথে টাইম কাটাবো। তারপর উজ্জ্বল ওখান থেকে চলে যায় কোনো একটা কাজে, আর মেয়েটিও ওখান থেকে চলে আসে, কারণ মেয়েটি কিছু তো একটা বুঝেছিল, তাই ও ওখানে আর স্টে করেনি। আমি মেয়েটিকে লিখি নাইট স্টে কথা বলেছিলে, তুমি বললে দিদিকে নিয়ে যাবে, ব্যাপারটা ক্লিয়ার করো। আর উনি একা আসতে কেন বলেছিল, আর কি এনজয়ের কথা বলছিল, ওটা যদি একটু ক্লিয়ার করতে। এখানে ভালো মতন বোঝাই যাচ্ছে যে উজ্জ্বল ওকে কি ইন্টেনশনে একা ডাকছিল বা নাইট আউটের কথা বলছিল। আমি তো সেটা বুঝতে পেরেছি, বাট আমি এই মেয়েটির মুখ থেকে শুনতে চাইছিলাম। আর মেয়েটি কি বলছে সেটা তোমরা ভালো করে শোনো। আপনি হয়তো ভাবছেন এখানে ওনার ভুল কোথায়। উনি একটা সাধারণ মেয়েকে কাজ দেবে বলে কনফার্মেশন দিয়ে তারপর তাকে হোটেলে ডেকে তার সাথে টাইম কাটাতে পারেনি বলে আমাকে দিয়ে কাজ করালেন না। এটা কোনো ভালো ক্যারেক্টারের মানুষের মতন বিহেভিয়ার নয়। উনি ডাইরেক্ট বলে দিতেন আমার সাথে কাজ করতে হলে কম্প্রোমাইজ করতে হবে। এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেরিয়ে কী লাভ? তাহলে এবার বুঝতে হবে যে যাদের সাথে উনি ভিডিও বানান তাদেরকেও হোটেলে নিয়ে গিয়ে টাইম কাটিয়ে তারপর চান্স দেন কাজের। ক্লিয়ার হলো ব্যাপারটা, যে উজ্জ্বলের সাথে কাজ করতে হলে তোমাকে উজ্জ্বলের সাথে শুতে হবে, না হলে দাদা তোমার সাথে কাজ করবে না। অ্যালবাম সঙের শুটিংয়ের ডেট যখন কনফার্ম করেছিলেন তখন বলেছিলেন 2 দিন টাইম লাগবে, হোটেলের ব্যবস্থা থাকবে, তাই আমি বলেছিলাম কাউকে সাথে নিয়ে যাব। তারপর উনি অনেকবার বলেছিলেন একা আসতে শুটিংয়ে। লাস্ট অবধি যখন আমি রাজি হইনি তখন উনি ডেট পেছালেন। তারপর একদিন ডেকেছিলেন টিমের সাথে মিট করাতে, সেই দিন গেছিলাম, 10 মিনিট মতন সবার সাথে কথা বলি। তারপর উনি বলেন এখন ওনাকে বেরাতে হবে,
টিমের সাথে কোনো কাজ আছে, বাট আমি যেন ওখানে স্টে করি ইভিনিং অবধি। উনি ফিরে এসে আমার সাথে টাইম কাটাবেন, বাট আমি চলে আসি। তারপরও নর্মাল কথা বলার চেষ্টা করেছি কাজ নিয়ে, বাট উনি বেশ কয়েকদিন পর আবার বলেন মিট করতে, আর একটা হোটেলের লোকেশন পাঠালেন, বাট আমি যাইনি। ক্লিয়ার হলো সবার কাছে ব্যাপারটা? নাং মিডিয়া দাদা অনেক সমাজ সেবা করেন, খুব গরিবদের হেল্প করেন, অনেক ভালো মানুষ, আমি মানছি সে খুবই ভালো মানুষ, কিন্তু দাদাকে তুমি যদি শুতে দাও তাহলেই দাদা তোমার সাথে মিউজিক ভিডিওর কাজ করবে, না হলে কিন্তু তুমি কাজ পাবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উজ্জ্বলের সাথে আজ পর্যন্ত যতগুলো মেয়ে কাজ করেছে তার মধ্যে খুব কম মেয়ে আছে যাদের হয়তো তার সাথে শুতে হয়নি। ইভেন আমারও একটা বান্ধবীকে ও বারবার ডাকতো, মিট করো না, মিট করো না, মিট করো না। অলরেডি ডিপি দেখেই দাদার অ্যান্টেনা নড়ে যায়, আর তারপরই দাদা বলতে থাকে ডিপিটা সেই মিট করি, চলো না ইয়ার, করো না মিট, দাদার থাকতে পারছে না। চ্যাটে কি কি বলেছিস সেটা তো তুই জানিসই, আসলে জানবি বা কি করে? এত মেয়ের সাথে এত কথা বলেছিস যে হয়তো তোর মনেও নেই, বাট চাপ নিস না, আমার কাছে আছে, সেটা নয় পরে একদিন বলবো। কিন্তু তুই যে কতটা ভালো মানুষ সেটা সবাই দেখতে পাচ্ছে। একটা মেয়ে ভুল হতে পারে, বাট তুই তিনটে মেয়েকে সেম ওয়েতে ফাঁসানোর চেষ্টা করেছিস। ইভেন কত কাউকে ফাঁসিয়েছিস সেটা তুই হয়তো নিজেও জানিস না। ইভেন তোকে আরও একটা কথা বলে রাখি, তুই যে আন্দামান গেছিলিস ওখানে কি ইনসিডেন্ট ঘটিয়ে এসছিস সেটাও আমি জানি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় আনা যায় না, তাই আনলাম না। কেমন? আমি তোকে এটাই বলতে চাই যে রোস্টারগুলোকে থ্রেট দিয়েছিস, কাজুকে থ্রেট দিয়েছিস, অ্যান্টি ভাইকে থ্রেট দিয়েছিস, আরও অনেক কটা ক্রিয়েটার আছে যাদেরকে তোর পাওয়ার তুই দেখিয়েছিস। দেখাস না ভাই, কারণ আমরা দেখাতে শুরু করলে তুই মুখ দেখাতে পারবি না ভাই। আর যাওয়ার আগে আরেকটা কথা, এই যে মেয়েটাকে দেখালাম, মেয়েটা নিজেই পারমিশন দিয়েছে, নিজেই বলেছে ও ভিডিওগুলোকে ইউজ করতে। একে যদি বাই চান্স থ্রেট মারিস বা কোনো भी কিছু করিস, বাবু, সুন্দরবন, আন্দামান, পায়রা,